হ্যালো বন্ধুরা, আজকে একটি সুপার ফ্লপ মুভি আপনাদের সামনে এক্সপ্লেন করব। এই মুভিটি অনেক পুরস্কার জিতেছে এবং অনেকেই এই সিনেমা দেখে খুবই বিভ্রান্ত হয়ে পড়েছে। কিছু মানুষ তো হতভাগ্য হয়ে গিয়েছিল, কারণ সিনেমার গল্প এতটাই ব্যতিক্রমী এবং মনস্তাত্ত্বিক ছিল। তো চলুন সময় নষ্ট না করে সরাসরি মূল কাহিনীর দিকে চলে যাই। গল্পের শুরুতে আমরা মূল চরিত্র উদেশুকে দেখি, যে একজন লোককে বিল্ডিং থেকে ঝুলিয়ে তার টাই ধরে জিজ্ঞেস করছে যে আমি কোথায়, তুই আমাকে এখানে আনলি কিভাবে। এখান থেকে গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায় ঘটনা 15 বছর আগের, যখন দেশু মদ্যপ অবস্থায় পুলিশের হাতে ধরা খায়। থানায় তাকে নিয়ে যাওয়া হয়। সে বারবার জিজ্ঞেস করছিল যে আমাকে কেন ধরলেন, আরো তো অনেকেই মদ খাচ্ছিল, তাদের কিছু বলেন না। ওই সময় সে অনেক বেয়াদবি করে, কিন্তু পুলিশদের এতে কোনো প্রতিক্রিয়াই হয় না। কিছুক্ষণ পর তার এক বন্ধু এসে তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে যায়। দেশু সেখান থেকে বের হয়ে নিজের 6 বছর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য একটি টেলিফোন বক্সে আসে এবং সেখান থেকে টেলিফোন করে তাকে শুভেচ্ছাও জানায় এবং সে বলে যে তার জন্য অনেক খেলনা এনেছে, যা দেখে তার মেয়ে খুবই খুশি হবে এবং সে বলে যে খুব শীঘ্রই সে বাসায় আসতেছে। এই কথা বলে সে তার বন্ধুকে ফোনটা দেয়, যাতে সে বন্ধু তার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারে। কিন্তু যখন তার বন্ধুকে ফোন দেয় মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য, হঠাৎ করে সে অদৃশ্য হয়ে যায়, অর্থাৎ কেউ তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। মুভির শুরুটা দেখে মনে হতে পারে যে এটা একটা টাইম লুপ বা টাইম ট্রাভেল টাইপ গল্প, কিন্তু আসল গল্প সামনে এলে সবকিছু পরিষ্কার হবে। এরপর দেখা যায় দেশু একটি অজানা কারাগারে বন্দী, যেখানে প্রতিদিন একজন লোক তাকে খাবার দিয়ে যায়। দেশু তাকে জিজ্ঞেস করে যে আমার অপরাধ কি, কেন আমাকে বন্দী করে রাখা হয়েছে, আমি কবে ছাড়া পাবো। কিন্তু সেই লোকটি কিছুই বলে না। এভাবে 1 মাস কেটে যায়, 1 বছর কেটে যায়, এভাবে 15 বছর। মাঝে মধ্যে ঘরের গ্যাস ছেড়ে তাকে অজ্ঞান করে দেওয়া হতো, আর যখন সে অজ্ঞান থাকতো তখন কিছু লোক এসে তার নখ চুল কেটে যেত এবং ঘর পরিষ্কার করত। একদিন সে টিভিতে দেখে যে তার স্ত্রীকে খুন করা হয়েছে এবং খুনের স্থান থেকে পাওয়া গেছে দেশুর ডিএনএ, অর্থাৎ তাকে কেউ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এখন বাইরের জগৎ সবাই ভাবে যে সে একজন খুনি, অথচ সে এতদিন একটি রহস্যময় বিল্ডিং এর ঘরে বন্দী, যেখানে খাবার, টিভি, বাথরুম সবই আছে, কিন্তু মুক্তি নেই। একবার সে আত্মহত্যা করার চেষ্টাও করে, কিন্তু এখানে ক্যামেরা দ্বারা নজরদারি করা ছিল, তাই তাকে আবার বাঁচিয়ে তোলা হয়। একদিন খাবারের সঙ্গে সে 3টি ধাতব চপস্টিক পেয়ে যায়। সে ভাবে যে এই চপস্টিক দিয়ে সে ধীরে ধীরে দেয়াল খুঁড়ে এখান থেকে বেরিয়ে যাবে। এভাবে সে তার শরীরের প্রতিটি বছরে ট্যাটু করতে শুরু করে। দিন যায়, মাস যায়, বছর যায়, শেষমেশ 15 বছর পার হয়ে যায়। যখন প্রায় সে বেরিয়ে যেতে পারতো, ঠিক তখনই আবার গ্যাস দিয়ে তাকে অজ্ঞান করে ফেলা হয়। যখন সে অজ্ঞান অবস্থায় থাকে, তখন এক মহিলা তাকে স্বপ্নে এসে সম্মোহন করে বলে যে ধরে নাও তুমি এখন একটা সবুজ মাঠে মুক্ত বাতাসে, আর তোমার নতুন জীবন শুরু করা হয়েছে। এবং জ্ঞান ফেরার পর সে দেখতে পায় যে সে একটি সুটকেসের মধ্যে আছে। সুটকেস থেকে বেরিয়ে সে দেখে যে একটি সবুজ মাঠে। এতদিন পরে সূর্যের আলো তার চোখে পড়তেই সে কুঁচকে যায়। এরপর সে লুকের সামনে পৌঁছে যায়, যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। দেশু তার গলা চেপে ধরে বলে যে তুই কে, আমাকে এখানে আনলি কেন, তুই কি আমাকে বন্দি করে রেখেছিলি। কিন্তু লোকটি বলে যে তোমার মতো আমিও 5 বছর ধরে এখানে বন্দি ছিলাম। তখন দেশু তার নিজের গল্প বলতে শুরু করে, সে কিভাবে মেয়ের জন্মদিনের উপহার আনতে গিয়ে অপহৃত হয়েছিল এবং পরবর্তী 15টা বছর কোথায় বন্দী ছিল সে নিজেও জানে না। কিন্তু দেশু তার গল্প শুনে না এবং সে হেঁটে হেঁটে চলে যায়। তো লোকটি তখন বলে যে আরো কিছুক্ষণ থাকো প্লিজ, আমি মারা যাব, এই গল্পটা অন্তত শুনে যাও। কিন্তু দেশু কিছু না ভেবে সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে একজন মহিলার ফেলে যাওয়া চশমা পরে নেয় এবং আমরা দেখি যে ওপরের যে লোকটা ভেতর থেকে অস্থির হয়ে উঠেছিল সে আত্মহত্যা করে ফেলে। এই 15 বছর দেশু কেবলমাত্র টেলিভিশনের উপরেই নির্ভর করে বেঁচে ছিল। টিভিতে সে যাই দেখ, সেটা হোক অগ্নেয়গিরি, বিস্ফোরণ, পঙ্গপালের আক্রমণ, মারামারি, কাটাকাটি বা রান্নাবান্না, সবকিছু থেকেই সে জ্ঞান অর্জন করেছিল। এরপর সে একদল বগাটের কাছ থেকে একটা সিগারেট চেয়ে নেয়। এবার তার সঙ্গে কিছু মারামারিও হয়, আর সে মারামারি শিকার কারণ হচ্ছে সে টিভিতে যখন মারামারি দেখতো তখন সে প্র্যাকটিস করতো, আর সে একাই সেই সমস্ত গুন্ডাদেরকে মেরে ফেলে। এরপর ক্লান্ত হয়ে পড়ে যায়, খাবারের আশায় একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়ায়, কারণ তার কাছে কোনো টাকা ছিল না। ঠিক তখনই এক ভিখারি এসে তাকে একটি মোবাইল ফোন এবং একটি পার্স দিয়ে যায় এবং ভিখারিটি বলে যে আমাকে কিছু জিজ্ঞেস করো না, কেউ আমাকে এগুলো দিতে বলেছে, তাই আমি তোমাকে দিতে আসলাম। এরপর দেশু সেই রেস্টুরেন্টে ঢুকে এবং বলে যে এখানে সবচেয়ে ভালো এবং জীবন্ত কিছু খেতে চাই। যেখানে মিডু নামের এক নারী শেফ ছিল, সে তাকে একটি জীবন্ত অক্টোপাস পরিবেশন করে। দেশু এতটাই ক্ষুধার্ত ছিল যে
যে কোনো কিছু কাটা ছাড়াই অক্টোপাসটিকে হাতে নিয়ে খেতে শুরু করে। এখানে একটি কথা বলে নেই যে অক্টোপাসের সাকশন কাপ গলার শ্বাসনালীতে আটকে গেলে একজন মানুষ দম বন্ধ হয়ে মারা যেতে পারে, কিন্তু কোরিয়াতে অক্টোপাস জীবন্ত খাওয়াকে গর্বের বিষয় বলে মনে করা হয়। এরপর আসি মূল গল্পে। খাবারের পর দেশুর কাছে একটা ফোন আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় যে হোক সে বালির কণা কিংবা ভারী পাথর, ডুবে যেতে তো একদিন হবেই। দেশু জিজ্ঞেস করতে যায় যে তুই কে, আমাকে এসব জিনিস কেন দিলি, কিন্তু তার আগেই কল কেটে যায়। এরপর অক্টোপাস খাওয়ার কারণে শ্বাসকষ্ট হতে শুরু করে আর সেই ক্লান্ত শরীর নিয়ে সে জ্ঞান হারিয়ে পড়েও যায়। শেফ মিডু ভাবে যে সে একজন পথচারী অসুস্থ মানুষ, তাই তাকে বাসায় নিয়ে যায় এবং তার জামা কাপড় পরিবর্তন করে। 15 বছর ধরে বন্দি থাকাকালীন দেশু যে তালিকা করেছিল তার ডায়েরির মধ্যে যাদের উপর সে সন্দেহ করেছিল তাদের নামগুলো মিডু পড়ে ফেলে। জ্ঞান ফিরে আসার পর মিডু জিজ্ঞেস করে যে তোমার পরিবার কোথায়। দেশু জানায় যে আমার এক স্ত্রী ছিল, কিন্তু 14 বছর আগে কেউ তাকে হত্যা করেছে আর সেই খুনের দায়ে আমাকেই ফাঁসানো হয়েছে। আমার একটি 6 বছরের ছোট মেয়েও ছিল, আমি তাকে খুঁজে বের করতে চাই। এরপর তারা সেই মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করে। পাড়া লোকদের কাছ থেকে জানতে পারে যে সেই মেয়েকে কেউ স্কটল্যান্ডে নিয়ে গেছে। কোরিয়া থেকে স্কটল্যান্ড অনেক দূর, আর কে নিয়ে গেছে সেটাও সে জানে না। দেশে এক প্রকার আশা ছেড়েই দেয়। তবে সে ঠিক করে যে লোকটা তাকে বন্দি করেছে তাকে সে আর ছাড়বে না। একদিন যখন তারা একটি রেস্টুরেন্টে খাচ্ছিল তখন দেশুর মনে পড়ে যায় যে 15 বছর ধরে যে রেস্টুরেন্ট থেকে খাবার আসতো যদি খুঁজে পাওয়া যায় সেই খাবার কোথায় থেকে আসতো তাহলে রহস্যের জট খোলা যাবে। তারা কোরিয়ার ছোট থেকে বড় সব রেস্টুরেন্টে খেতে শুরু করে। একদিন সেই স্বাদ পায় যখন সে বন্দি জীবনে ছিল, আর এটা ছিল ব্লু ড্রাগন রেস্টুরেন্ট থেকে। সে সেই রেস্টুরেন্টের ডেলিভারি বয়কে অনুসরণ করতে থাকে এবং পৌঁছে যায় সেই বিল্ডিং এর কাছে যেখানে সে 15 বছর ধরে বন্দি ছিল। সেখানে তার সাথে দেখা হয় মিস্টার সিওলের সাথে, আর এই পুরো বন্দিত্বের আড়ালে থাকা মূল ব্যক্তি সে। দেশু তাকে ধরে ফেলে, পুরো শরীর ট্যাপ মেরে বেঁধে দেয় এবং প্লায়ার দিয়েও তার দাঁত উপড়ে থাকে। সে জিজ্ঞেস করে যে তুই আমাকে এত বছর ধরে বন্দি রাখলি কেন। সিওল জানায় যে আমার এটা একটা পেইড কোম্পানি, অর্থাৎ আমি টাকার বিনিময়ে কাজ করি। কেউ আমাদেরকে এই কাজের জন্য টাকা দিয়েছিল, কে দিয়েছিল সেটা আমি জানি না, কেবল ফোনেই কথা হতো। তবে হ্যাঁ, কিছু রেকর্ডেড অডিও ক্যাসেটও আছে আমার কাছে, চাইলে সেগুলো শুনতে পারো। যখন দেশু ক্যাসেট নিয়ে যায় ঠিক তখনই সিওলের লোকেরা সেখানে এসে পড়ে। এবার আবার দেশু তাদের সবাইকে ধুয়ে দেয়। তার হাতে ছিল কেবল একটি মাত্র হাতুড়ি, কিন্তু বাকিদের হাতে ছিল রড, ছুরি, বন্দুক সবকিছু। তবু সে থেমে থাকে না। লম্বা ফাইটের পর রক্তাক্ত অবস্থায় সে বিল্ডিং থেকে বের হয়ে যায়। এক ব্যক্তি তাকে গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু যাওয়ার আগে বলে যে হোক সে মাটির কণা কিংবা পাথর, ডুবে যেতে তো হবেই। এই কথা শুনে দেশু মাথায় হাত দিয়ে ভাবে, ইস, যদি 1 সেকেন্ড আগেই চিনতে পারতাম তাহলে আমি তাকে ধরতে পারতাম। এরপর মিডু তাকে সেবা করে এবং তার চিকিৎসা করে, কিছুদিন তাকে সাহায্য করতে থাকে। এরপর কিছুটা সুস্থ হওয়ার পর দেশু তার সেই পুরনো বন্ধুর কাছে দেখা করতে যায় যাকে সে 15 বছর আগে টেলিফোনের ভূতে দেখেছিল। তার বন্ধু একটি ছোট্ট সাইবার ক্যাফ চালাতো যেখানে সে ঘন্টার ভিত্তিতে কম্পিউটার ভাড়া দিত, মানে মানুষকে ইন্টারনেট ব্যবহার করতে দিত। তো বন্ধুরা, আমি নিজেও কিন্তু সেই সময়ের মানুষ যখন 1 ঘন্টা ইন্টারনেটের জন্য 10 টাকা দিতাম। তোমাদের মধ্যেও কি কেউ সেই সময় ছিলে? তো যাই হোক, এই সময়গুলো ছিল 2003-4 সাল। গল্পে আবার ফিরে আসি। সে বন্ধু যেহেতু ইন্টারনেটে দক্ষ ছিল, সে তার কম্পিউটার থেকে সিওল কোম্পানির কন্ট্রাক্ট খুঁজে বের করতে শুরু করে। তার মধ্যেই তারা খুঁজে পায় এক ব্যক্তির সম্পর্ক, অর্থাৎ উজিন, যিনি দেশুকে বন্দি করে রেখেছিল। ওই ব্যক্তির ঠিকানা খুঁজে পাওয়া যায়। দেশে দৌড়ের ঠিকানায় পৌঁছে যায়। এটা তো মিডুর বাসার উল্টো দিকের বিল্ডিং। সেখানে পৌঁছে দেশু চায় উজিনকে মেরে ফেলতে, কিন্তু উজিন জানায় যে আমার বুকে পেসমেকার লাগানো আছে, আমার মৃত্যু আমার নিজের হাতেই, আমি চাইলে এখন নিজেই নিজেকে মেরে ফেলতে পারি, কিন্তু সরাসরি মরলে তো তোমার প্রশ্নগুলোর উত্তর তুমি কখনোই খুঁজে পাবে না। তাই আমি তোমাকে 5 জুলাই পর্যন্ত সময় দিচ্ছি। তখন ছিল 30 জুন, তার মানে আর মাত্র 5 দিন বাকি। তখনও দেশু বুঝতে পারেনি যে উজিন কেন তাকে এত বছর ধরে বন্দি করেছিল। ওইদিকে সিওল যে এই গোটা বিল্ডিং পরিচালনা করত, তার দাঁত ভেঙে দেওয়ার বদলা নিতে সে মিডুর অ্যাপার্টমেন্টে পৌঁছে যায়। সে মিডুর সাথে জোরপূর্বক খারাপ আচরণ করতে শুরু করে। এই দৃশ্য দেখে দেশু রেগে যায়, বলে যে তুই ওর গায়ে হাত তুলেছিস, আমি তোর হাত কেটে ফেলবো। দূর থেকে সবকিছু দেখছিল উজিন, তাই সে সিওলকে ফোন করে বলে যে তোমার যত টাকা দরকার আমি দেব, তুমি ওই মেয়েটাকে আঘাত করবে না আর দেশুকেও কিছু বলবে না। এই টাকা নাও এবং এখান থেকে চলে যাও। টাকার লোভে সিওল শেষ পর্যন্ত সেখান থেকে
থেকে চলে যায়। এরপর দেখা যায় যে দেশু আর মিডু তাদের পুরনো বাসা ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে, যাতে ভবিষ্যতে গুন্ডাদের হাত থেকে তারা বাঁচতে পারে। অন্যদিকে উজিনের শরীরের চিকিৎসা চলছে। এদিকে এক রাতে দেশু মিডুর একসাথে ঘুমিয়ে পড়ে এবং তাদের মাঝে ঘনিষ্ঠ সম্পর্কও তৈরি হয়। ঠিক তখনই তাদের ঘরের গ্যাস আবার ছাড়া হয়, অর্থাৎ তারা অজ্ঞান হয়ে পড়ে। জেগে উঠে তারা দেখতে পায় যে এক ছোট নীল বাক্স তাদের সামনে। বাক্সটি তারা খুলে, বাক্সটি খুলতেই দেখেছে সিওলের কাটা হাত সেই বাক্সের মধ্যে, আর এটা উপহার হিসেবে পাঠানো হয়েছে। এর মানে তাদের প্রতিটি পদক্ষেপ কেউ না কেউ নজর রাখছে, তারা সর্বক্ষণ ট্র্যাকড ছিল। তাই দেশু প্রথমে এক দোকানে গিয়ে নিজের সবকিছু পরীক্ষা করে। সে পরীক্ষা করতে গিয়ে নিজের জুতার ভিতরে ট্রান্সমিটার দেখতে পায় এবং খুলে ফেলে, যাতে তাদের অবস্থান আর কেউ ট্র্যাক করতে পারে না। তারপর সে আবার একে একে পুরনো সূত্রগুলো খুঁজতে শুরু করে, পুরনো খবরের কাগজ, ওয়েবসাইট, ম্যাগাজিন সবকিছু খুঁজে দেখতে থাকে। আর এই তদন্তের মাঝে সে বহু গ্রন্থাগারে যায়, যেখানে হঠাৎ করে সে দেখা যায় শৈশবের একটি ছবি, কিন্তু মেয়ের মুখটা আছে কাটা অবস্থায়। এই মেয়েটির পরিচয় জানার জন্য সে তার পুরনো এক বান্ধবীর কাছে যায়, যে একটি বিউটি পার্লার চালাতো। সে বলে যে তোমার কি মনে পড়ে যে শৈশবে লিসোনা নামের একজন মেয়ে ছিল, সে ছিল খুবই সুন্দরী, কিন্তু তোমারই ছড়ানো গুজবে পুরো ক্লাসের প্রচার হয় সে নাকি তার ভাইয়ের সাথেই প্রেম করছে এবং সে গর্ভবতী। তুমি নিজেই এসব বলেছিলে সবাইকে। আর মেয়েটা খুবই আতঙ্কিত হয়ে পড়ে আর আত্মহত্যা করে ফেলে। এত বছর পর তুমি হঠাৎ এসেছো কেন? এই কথাগুলো শুনে দেশু ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। তার মনে পড়ে যে 25 বছর আগে সে স্কুলে খুবই দুষ্ট ছিল, সে সিগারেটও খেত। লিসু নামের এই মেয়েটিও সেই ক্লাসেই পড়তো। দেশুর এই খারাপ ব্যবহারেও কিছুটা মুগ্ধ ছিল সে। একদিন ছুটির সময় ক্লাসরুম খালি ছিল আর লিসু তার কাজিন উজিনের সঙ্গে কেমিস্ট্রি ল্যাবে ছিল। তখন উজিন তার নিজের বোনকে চুম্বন করতে যায়, এক প্রকার সিডাকশন। এই দৃশ্য দেশু দূর থেকে দেখে ফেলে এবং তার বন্ধুদেরকে বলে দেয়। সে তার এক বন্ধুকে বলে যে কাউকে বলিস না, কিন্তু এই গুজব পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। সবাই বলা বলি শুরু করে উজিন আর তার বোনের প্রেম চলছে। আমার মনে হয় উজিন নিজেই তার বোনকে প্রেগন্যান্ট করে ফেলেছে। এই গুজব শুনে লিসু খুবই আতঙ্কিত হয়ে পড়ে। সে এতটাই বিশ্বাস করে ফেলে যে সে সত্যিই গর্ভবতী। আতঙ্কে তার পেট ফুলে ওঠে, এক প্রকার সাইকোলজিক্যাল এফেক্ট। সে ভাবে যে পুরো ক্লাসেই তো নয়, পুরো সমাজেই আমার কোনো সম্মান থাকবে না। এই চাপ সামলাতে না পেরে সে আত্মহত্যা করে ফেলে। এখন সব সত্য সামনে চলে এসেছে। উজিনই সেই লোক যে দেশুকে 15 বছর বন্দি রেখেছিল এবং এই প্রতিশোধী নেয়ার জন্য। সে তাকে 15 বছরের জন্য কারাবন্দি করেছিল শুধুমাত্র এই কারণেই যে শৈশবে দেশু গুজব ছড়িয়েছিল যে ভাই বোনের মধ্যে এক অস্বাভাবিক ঘনিষ্ঠ ছিল, যদি বাস্তবে এমন কিছুই ছিল না। এই গুজবের কারণে মেয়েটিও আত্মহত্যা করেছিল। এখন দেশু উজিনের কাছে হাত জোর করে ক্ষমা চায় এবং কান্নাকাটি করে, কিন্তু উজিন তো প্রতিশোধ নিতেই চেয়েছিল। আর এখানেই পুরো সিনেমার সবচেয়ে ভয়ানক প্লট রিভিল করে। আর 3টি কারণ ছিল দেশুকে 15 বছরের জন্য বন্দি রাখার পিছনে। 1 নম্বর কারণ হচ্ছে যদি কেউ কখনো কাউকে খুন করে তার 14 বছরের জেল হয়, তাই দেশুকে বন্দি করার 1 বছর পরেই তার স্ত্রী খুন করিয়ে দেওয়া হয় যাতে পুলিশ তাকে না খুঁজে। কারণ নম্বর 2, একজন মানুষ যদি কাউকে 13-14 বছর না দেখে তবে তার স্মৃতি ঝাপসা হয়ে যায়, সে সবকিছু ভুলে যায়। কারণ নম্বর 3 হচ্ছে উজিন নিজে যেমন যন্ত্রণায় ছিল তেমন যন্ত্রণা দেশুকেও দেওয়া হবে, তাই সে ভয়ানক সংক্রান্ত করে। দেশুকে বিশ্বাস করানো হয় যে তার মেয়ে স্কটল্যান্ডে রয়েছে। আসলে সে মেয়ে আর কেউ নয়, মিডু নিজেই হচ্ছে সেই মেয়ে। সে বড় হয়ে একটি রেস্তোরাঁয় শেফ হিসেবে কাজ করে এবং দেশু নিজের অজান্তেই নিজের মেয়ের সাথেই সম্পর্ক করে ফেলেছে। যখন দেশু এই কথা জানতে পারে সে ভেতর থেকে একদম ভেঙে পড়ে। সে উজিনের পেসমেকারের রিমোট নিয়ে সে মরতে চায়, কিন্তু এটা আসলে কোনো রিমোট ছিল না, এটা একটা রেকর্ডারও ছিল যাতে দেশু আর মিডুর ঘনিষ্ঠ সম্পর্ক রেকর্ড করা হয়েছিল। এমন সব ভয়ানক সাউন্ড যা প্রমাণ করেছিল যে তারা কতটা কাছাকাছি চলে এসেছিল। এই শোনার পর দেশু উজিনের পায়ে পড়ে তাকে আকুতি মিনতি করে, প্লিজ মিডু যেন এসব জানতে না পারে যে আমি তার বাবা। কিন্তু উজিন হাসতে থাকে, কারণ সে ক্ষমা চাইতে চায়নি, সে চেয়েছিল প্রতিশোধ। তখন দেশুর মনে পড়ে যে সবকিছু শুরু হয়েছিল তার অতিরিক্ত কথা বলার কারণে, তাই সে একটি কাঁচি নিয়ে নিজের জিভ কেটে ফেলে।
এই দৃশ্য ছিল অত্যন্ত বিভৎস। জিভ কেটে ফেলেও সে উজিনের কাছে ক্ষমা চায়। মিডো যেন কখনোই না জানে যে আমি তার বাবা। দেখে ফেলে যে তার সম্পূর্ণ প্রতিশোধী নেওয়া হয়ে গেছে। তখন সে সিওলকে ফোন করে বলে মিডোর কাছে যে নীল বাক্স আছে সেটা খুলতে দিও না, কারণ তাতে সেই রেকর্ডিংও ছিল, আর সেটি সেই প্রমাণ মিডো আসলে দেশুর মেয়ে। আর সিনেমার শেষ দিকে একাধিক ঘটনা প্রবাহ ঘটে। ওজিন নিজেকে আত্মহত্যা করে, কারণ সে বলেছিল যেদিন তুমি সত্যিটা জানতে পারবে যে আমি নিজে মারা যাব। তাই সে লিফট দিয়ে নিচে নেমে নিজেকে গুলি করে মেরে ফেলে। লিসুর মৃত্যুর আগে বলেছিল যে ভালোভাবে বাঁচো, আর আমি যে ভুলগুলো করেছি সে ভুলগুলো তুমি করো না। ওজিনের ঘরে তার বোন লিসুর অসংখ্য ছবি ছিল, কারণ সে মৃত্যুর আগেও তার ছবি তুলেছিল। সিনেমার একদমই শেষ মুহূর্ত দেশো আবার সেই হিপনোটিজম মহিলার কাছে চলে যায় এবং বলে যে আমার এই স্মৃতিগুলো মুছে দাও, আমি ভুলে যেতে চাই। হিপনোটিজম মহিলা বলে যে পুরোপুরি ভুলে যাওয়া হতে সম্ভব নয়, তবে বয়স হলে হয়তো নিজের মন থেকেই অনেক কিছু ভুলে যাবে। অনেক বছর পেরিয়ে যায়। মিডিও একদিন দেশুর সঙ্গে দেখা করতে আসে। এখন দেশু 70 বছরের বৃদ্ধ। এক মুহূর্তে সে হেসে ভাবে এখন তো কিছুই মনে নেই, এখন আর কেউ জানবে না। কিন্তু পর মুহূর্তেই সে কাঁদতে শুরু করে, কারণ হিপনোটিজম পুরোপুরি কাজ করেনি। তার মানে সে আজও সবকিছু মনে রেখেছে। এই ভয়ানক ট্রাজিক আর সাইকোলজিক্যাল থ্রিলারের মাঝেই এই মুভিটি শেষ হয়। আশা করি এই ব্যাখ্যা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এমন দুর্দান্ত সিনেমা সত্যি খুব কম তৈরি করা হয়। তো ভিডিওর একদমই শেষ প্রান্তে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই আমি আপনাদের সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।